ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরটা আমরা কি প্রথমে দেখি, এবং আমরা লাস্ট দিন যেটা পড়েছি বিজেটি, তার সঙ্গে ডিফারেন্সটাই বা কি। Field effect transistor or FET is a semiconductor device with the output current controlled by the electric field. যেরকম আমরা পিএন জাংশন ডায়োড দেখেছি, ট্রানজিস্টর দেখেছি, সেরকমই ফেটও হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। ডিফারেন্সটা হচ্ছে আউটপুট কারেন্টটা কন্ট্রোল হবে বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে ভোল্টেজ। আউটপুট কারেন্টটা কন্ট্রোল হবে ইনপুট ভোল্টেজ দ্বারা, মানে ইনপুট ভোল্টেজটা চেঞ্জ করে আমরা আউটপুট ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি। এবারে এই যে ফেট বলা হচ্ছে, আমরা আগের দিন যখন বিজেটি পড়েছিলাম সেক্ষেত্রে বলেছিলাম বিজেটি হচ্ছে একটা বাইপোলার জাংশন ডিভাইস, বাট ফেটের ক্ষেত্রে মনে রাখবি এটা হচ্ছে একটা ইউনিপোলার জাংশন ডিভাইস। এবং কেন ইউনিপোলার জাংশন ডিভাইস বা ইউনিপোলার ট্রানজিস্টর কেন বলে, কারণ আমরা বিজেটির ক্ষেত্রে বাইপোলার বলেছিলাম, মনে করে দেখ, বোথ মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার দুটোর জন্যই কারেন্ট ফ্লো করে। বাট ফেটের ক্ষেত্রে দেখবো শুধুমাত্র মেজরিটি ক্যারিয়ারের জন্যই কারেন্ট ফ্লো করবে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। তাই আমরা একে বলে থাকি ইউনিপোলার ডিভাইস, তাই আমরা ফেটটাকে বলে থাকি ইউনিপোলার ডিভাইস। ঠিক আছে, তাই আমরা ফেটকে বলে থাকি ইউনিপোলার ডিভাইস। তাহলে আমরা এখানে দেখতে পেলাম দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, যেটা একটা হচ্ছে আউটপুট কারেন্টটা কন্ট্রোল হবে বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, সেকেন্ড ওয়ান হচ্ছে এটা একটা ইউনিপোলার ডিভাইস, তার মানে এখানে শুধুমাত্র মেজরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো করবে, মাইনরিটি ক্যারিয়ারের কোনো রোল নেই। তো ডিফারেন্স হচ্ছে ফেট এবং বিজেটির মধ্যে কিছু কিছু ডিফারেন্স রয়েছে। আমরা বিজেটির ক্ষেত্রে যেরকম ভাবে দেখেছিলাম যে তিনটে লেয়ার থাকে, দুটো জাংশন থাকে, এখানে কনস্ট্রাকশনাল ডিফারেন্স তো কিছু থাকবেই। ফেটের ক্ষেত্রেও বিজেটির মতো তিনটে টার্মিনাল থাকে, কিন্তু সেই টার্মিনালের নাম কিন্তু এমিটার বেস কালেক্টর নয়, সেই ট্রানজিস্টারের সেই টার্মিনালগুলোর নাম হচ্ছে সোর্স, ড্রেন এবং গেট। আমরা সেটা পরে ডিটেলসে দেখব। এবং আমরা যেমন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখেছিলাম পিএনপি বা এনপিএন থাকছে, এখানে কিন্তু একটাই সেমিকন্ডাক্টর, মানে একটাই পিএন জাংশন লেয়ার থাকে, মানে সিঙ্গেল পিএন জাংশন থাকবে, একটাই পিএন জাংশন থাকবে। এবং এই ক্ষেত্রেও বলতে পারি যে এটা ডিজিটাল এবং কিছু কিছু অ্যানালগের ক্ষেত্রে ইউজ করা হয়, ডিজিটাল এবং কিছু কিছু অ্যানালগের ক্ষেত্রে ইউজ করা হয়। এই তুই দেখুন বেরিয়ে যাচ্ছিস নাকি? তো কখন আসবি? তো আমি ততক্ষণ যদি ডাক্তার বেরিয়ে যায় চলে আসবি তো? ঠিক আছে, ফোন ডাক্তারকে ফোন করে জানাচ্ছি। তো দেখ এখানে আমরা যেটা দেখছি যে বলছিলাম, হ্যাঁ, এখানে বিজেটি আর ফেটের মধ্যে ডিফারেন্সটা কি হবে? বিজেটি আর ফেটের মধ্যে আরে নিয়ে যাচ্ছি তো ডাক্তার, আরে নিয়ে যাচ্ছি, পড়াচ্ছি এখন আমি। উফ, ব্যস্ত মনে হয় তো, আছি তো আমি। সো কম্পারিজন বিটুইন অডিও অন করা। তো আমরা এখানে যেটা দেখছি যে বিজেটি আর ফেটের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখি, কনস্ট্রাকশনাল ডিফারেন্স কি সেটা বললাম, এবং যখন আমি পড়াবো তখনও সেখানে তোরা কনস্ট্রাকশনাল ডিফারেন্সটা পেয়ে যাবি। এছাড়া আর কি কি ডিফারেন্স হতে পারে সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। আমরা বলেছিলাম ফেটের ক্ষেত্রে, ট্রানজিস্টরের ক্ষেত্রে হাই হয়, কিন্তু দেখা যায় যে বিজেটির ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ফেটের থেকেও হাই হবে, বিজেটির ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স ফেটের থেকেও হাই হবে। আর এছাড়া আর কি কি হতে পারে, আমরা ফেটের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম, মনে করে দেখ, এমিটার থেকে কত পরিমাণ, সরি, ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এমিটার থেকে কত পরিমাণ কেরিয়ার সেটা কালেক্টরে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করছে কালেক্টর কারেন্ট কি হবে। তার মানে এমিটার কারেন্টের উপর ডিপেন্ড করছিল কালেক্টর কারেন্ট কত হবে। তাই আমরা ইকুয়েশনটাও যেটা ইউজ করতাম, আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই চ্যাপ্টারটা পড়ার পরেই সেটা বলা যায় যে ট্রানজিস্টরকে আমরা বলে থাকি কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কিন্তু কেন ফেটকে বলে থাকি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তার কারণ হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে আউটপুট কারেন্টটা কন্ট্রোলড হবে বাই দ্য ইনপুট কারেন্ট, মানে এমিটার কারেন্টের উপর ডিপেন্ড করবে হচ্ছে কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্টের উপর ডিপেন্ড করবে কালেক্টর কারেন্ট, এবং এমিটার কারেন্টটা হচ্ছে ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, আর কালেক্টর কারেন্টটা হচ্ছে আউটপুট কারেন্ট। তাই তাকে বলা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। বাট
ফেটের ক্ষেত্রে হবে সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, কারণ এই ক্ষেত্রে আউটপুট কারেন্টটা ডিপেন্ড করবে ইনপুট ভোল্টেজের উপর। তাহলে বিজেটির ক্ষেত্রে আউটপুট কারেন্টটা ডিপেন্ড করে ইনপুট কারেন্টের উপর, তাই তাকে বলছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আর ফেটের ক্ষেত্রে হচ্ছে আউটপুট কারেন্টটা ডিপেন্ড করে ইনপুট ভোল্টেজের উপর, তাই তাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তাহলে একটা ডিফারেন্স খুব, দুটো ডিফারেন্স খুব ক্লিয়ারলি পেলাম। আরেকটা বললাম যে ইনপুট ইম্পিডেন্সটা ফেটের ক্ষেত্রে হাই হবে দেন বিজেটি, এবং মোটামুটি ভাবে ইনপুট ইম্পিডেন্সটা 1 মেগা ওহম অর্ডারে হয়, তার মানে সেটা অনেক হাই হবে। তাহলে দুটো পয়েন্ট যেরকম ভাবে পাওয়া গেল, আরেকটা পয়েন্ট বলা যেতে পারে যে ইউনিপোলার আর বাইপোলার এই কথাটা ইউজ করে, যে ফিটের ক্ষেত্রে শুধুমাত্র একটা কেরিয়ার ইনভলভ থাকে, সেটা হচ্ছে মেজরিটি কেরিয়ার, তাই একে ইউনিপোলার ডিভাইস বলে। আরেকটা ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে বাইপোলার, মানে দুটো কেরিয়ারই ইনভলভ থাকবে, মেজরিটি ও মাইনরিটি, তাই তাকে বাইপোলার ডিভাইস বলে। সো এই যেটা এখানে ডিফারেন্স দেওয়া রয়েছে, এখানে খুব অনেকগুলো ডিফারেন্স গুলো অনেকগুলো ভাবে ভেঙেছে, এটা দরকার নেই, আমাদের নোটসে যেটা আছে সেটাই দেখবো আমরা। যেহেতু বিজেটির ক্ষেত্রে মেজরিটি মাইনরিটি দুটো কেরিয়ারের জন্য কারেন্ট ফ্লো করছে, কিন্তু ফিটের ক্ষেত্রে একটার জন্য কারেন্ট ফ্লো করছে, জন্য ফিটের ক্ষেত্রে নয়েজটা অনেক বেশি হয় দেন বিজেটি। একটার ক্ষেত্রে দুটো কেরিয়ার ইনভলভ করছে এবং আরেকটার ক্ষেত্রে একটা কেরিয়ার ইনভলভ করছে। শুধু তাই না, ফিটের ক্ষেত্রে কোনো রকমের জাংশন রিলেটেড কোনো অপারেশন হয় না, কিন্তু ট্রানজিস্টারের ক্ষেত্রে কিন্তু জাংশন রিলেটেড অপারেশন হয়। এছাড়া আরো কিছু ছোট বড় বিভিন্ন রকমের ডিফারেন্স রয়েছে, সেগুলো পেয়ে যাবি সব, এগুলো মেন ডিফারেন্স, সেগুলো আমি বলে দিলাম। তো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার যদি বলি, তার ক্লাসিফিকেশন কি কি হবে? ক্লাসিফিকেশন মানে কতগুলো ভাগে ভাগ করা যায়। এইদিকে দেখ লেখা রয়েছে, ফেটকে আমরা জেনারেলি ফেট হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, একে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে জেফেট জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, একটা হচ্ছে মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। জেফেট বা জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন চ্যানেল জেফেট আর একটা হলো পি চ্যানেল জেফেট। মসফেটকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। ডিপ্লেশন টাইপ মসফেটকে আমরা আবার দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে পি চ্যানেল এবং এন চ্যানেল মসফেট। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, পি চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এবং এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তো আমরা এটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার যেরকম ভাবে দেখলাম কতগুলো ভাগে ভাগ করতে পারি, আমরা আজকে যে পোর্শনটা দেখব সেটা হচ্ছে শুধুমাত্র এই পোর্শনটা আমরা দেখব, জেফেট এবং এন চ্যানেল পি চ্যানেল এই পোর্শনটা আমরা দেখব। দেখা যাক কি হয়। আমি প্রথমেই বলছিলাম যে আমরা বিজেপির সঙ্গে কনস্ট্রাকশনাল ডিফারেন্সটা কি সেটা দেখব। এটা পড়লে বিজেপির সঙ্গে কনস্ট্রাকশনাল ডিফারেন্স কি সেটা কিন্তু আমরা বুঝে যাব কিভাবে। খেয়াল করে দেখ, আমরা বলেছি যে ফেটটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন চ্যানেল এবং পি চ্যানেল। এখানে এন চ্যানেল এবং পি চ্যানেল দুটোর জন্যই তার কনস্ট্রাকশনটা আর আঁকা রয়েছে। কি হবে? সাধারণত ভাবে জেফেট কনসিস্ট অফ এ ইউনিফর্ম ডোপড সেমিকন্ডাক্টর বার, মানে একটা সেমিকন্ডাক্টর বার ইউজ করবো যেটা ইউনিফর্মলি ডোপ, এবং সেই সেমিকন্ডাক্টর বারটা হতে পারে সিলিকন দিয়ে তৈরি। এবং এই যে এখানে ইউনিফর্মলি ডোপ যদি বলা হয়, এই ক্ষেত্রে এন চ্যানেলের ক্ষেত্রে ধরে নিলাম যে ইউনিফর্মলি ডোপ সেমিকন্ডাক্টর বারটা হচ্ছে এন টাইপ, পি চ্যানেলের ক্ষেত্রে ইউনিফর্মলি ডোপ সেমিকন্ডাক্টর বার হচ্ছে পি টাইপ। এর দুটো মাথায় ওহমিক কন্টাক্ট বা মেটাল কন্টাক্ট থাকবে, এই যে দেখছিস বোল্ট করা রয়েছে, এই দুটো হচ্ছে ওহমিক কন্টাক্ট বা মেটাল কন্টাক্ট করা থাকে। যদি সেমিকন্ডাক্টর বারটা এন টাইপের হয় তখন সেটা হবে এন চ্যানেল জেফেট, যদি সেমিকন্ডাক্টর বার পি টাইপের হয় তখন সেটাকে বলবে পি চ্যানেল জেফেট। তো কেন চ্যানেল বলছে সেটা আমরা যখন অপারেশনটা করব তখন আমরা বুঝতে পারবো। আপাতত শুধু এটাই জেনে রাখ, এন টাইপের সেমিকন্ডাক্টর বার ইউজ করলে এন চ্যানেল হবে, পি টাইপ সেমিকন্ডাক্টর বার যদি ইউজ করি সেটা পি চ্যানেল জেফেট হবে। এইবারে এই যে ইউনিফর্মলি ডোপ সেমিকন্ডাক্টর বার, এর দুটো সাইডে হেভিলি ডোপ ইম্পিউরিটি, এর দুটো সাইডে কি করা হয়, হেভিলি ডোপ impurity opposite to that of the bar. That means if the semiconductor bar is n type, then the oppositely doped region is obviously p type. মানে এটা যদি n টাইপের হয় তাহলে অপোজিট ডোপ মানে এটা হাইলি ডোপ p রিজিয়ন হবে দুটো সাইডে। আবার পি চ্যানেলের ক্ষেত্রে দেখ এখানে পি টাইপের রয়েছে, তাই তার অপোজিট ডোপিং করা হবে, হেভিলি ডোপিং দুটো সাইডে, সেটা হচ্ছে এন টাইপের হবে।
এইবারে আমরা বললাম এখানে তিনটে টার্মিনাল থাকে ট্রানজিস্টরের মধ্যে, কিন্তু নামগুলো এমিটার বেস কালেক্টর না, সেটা হচ্ছে সোর্স, ড্রেন এবং গেট। একটা টার্মিনালকে বলা হয়ে থাকে সোর্স, দেখতে পাচ্ছিস, একটা ড্রেন টার্মিনাল, এবং এই যে হেভিলি দুটো রিজিয়ন করা হয়েছে এই দুটোকে একসঙ্গে কানেক্ট করা হয় ইন্টারনালি, অবশ্যই আমাদের কানেক্ট করতে হয় না, সেটা হচ্ছে গেট টার্মিনাল। কেন নাম সোর্স হলো, কেন ড্রেন হলো, কেন গেট হলো, সেটা বলছি। সব সময়ের জন্য কেরিয়ার, অবভিয়াসলি মেজরিটি কেরিয়ার, আমি যেটা বলেছি মেজরিটি কেরিয়ারের জন্য কারেন্ট ফ্লো করে, অলওয়েজ যেটা হচ্ছে কেরিয়ার বা মেজরিটি কেরিয়ার ফ্লো করে কোন দিক থেকে ফ্লো করবে, সোর্স থেকে ড্রেন। অলওয়েজ কেরিয়ার ফ্লো করবে হচ্ছে ফ্রম সোর্স টু ড্রেন। যেহেতু এই টার্মিনালটা দিয়ে কেরিয়ারটা ফ্লো করছে, তাই একে বলা হচ্ছে সোর্স টার্মিনাল। যে টার্মিনালের থেকে কেরিয়ারটা লিভ করছে, বেরিয়ে যাচ্ছে, সেই টার্মিনালকে বলে ড্রেন টার্মিনাল। তার মানে সবসময়ের জন্য কেরিয়ার ফ্লো করবে সোর্স টু ড্রেন, সেটা এন চ্যানেল হোক বা পি চ্যানেল হোক, কেরিয়ার উইল ফ্লো ফ্রম সোর্স টু ড্রেন। এবং যে রিজিয়নটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে, মানে এই যে মাঝখানের এই রিজিয়নটা, দুটো হাইলিটো পি প্লাস রিজিয়নের মাঝখানের যে রিজিয়নটা, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং একটা চ্যানেলের মতো ফর্ম হবে। তাই এই জায়গাটাকে বলা হচ্ছে চ্যানেল। চ্যানেলের মতো কি করে ফর্ম হবে সেটা তো দেখবো। তাই এখানে যেহেতু একটা চ্যানেল ফর্ম হবে বা একটা পাথ মতো তৈরি হবে কারেন্ট ফ্লো বা কেরিয়ার ফ্লো করার জন্য, তাই নামটা হচ্ছে এন চ্যানেল এবং পি চ্যানেল। এছাড়া এই টার্মিনাল দুটোর নাম গেট কেন হলো? সাধারণত ভাবে গেট, আমরা গেট কি করি, বাড়িতে গেট থাকে কি লোকজনের ঢোকা বেরোনোর জন্য, তো এখানেও এই গেটটা কিন্তু অ্যাকচুয়ালি কতটা কেরিয়ার ফ্লো করবে, চ্যানেলের মধ্যে দিয়ে কতটা কেরিয়ার ফ্লো করবে সেটাকে কন্ট্রোল করবে, তাই এর নাম হচ্ছে গেট। মানে এই গেটটা কতটা বড় হবে বা ছোট হবে, গেটের জন্য রিপ্লেশন রিজিয়ন কতটা বাড়বে বা কমবে, তার উপরে ডিপেন্ড করছে যে এই চ্যানেলটার মধ্যে দিয়ে কতগুলো কেরিয়ার ফ্লো করবে বা কি অ্যামাউন্টের বা কি রেটে কেরিয়ার ফ্লো করবে। সেটা কিভাবে কাজ করছে আমরা যখন অপারেশন করব তখন আমরা দেখব। এই দুটো হচ্ছে সিম্বল, সার্কিট সিম্বল, এন চ্যানেল এবং পি চ্যানেল জেফেটের ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু দুটো অ্যারো রয়েছে, দুটোর অ্যারোর ডিফারেন্স শুধুমাত্র রয়েছে এন চ্যানেল এবং পি চ্যানেলের জন্য। শুধু দুটো অ্যারোর ডিফারেন্স রয়েছে পি চ্যানেল এবং এন চ্যানেলের জন্য। এবং অ্যারোটা দেখছিস একটা ইনওয়ার্ড ডিরেকশনে আছে, একটা আউটওয়ার্ড ডিরেকশনে। ঠিক বিজেটির মতো এর ফাংশন হচ্ছে কারেন্টের ডিরেকশনটা ডিফাইন করছে, মানে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে। গেট, দেখ, এন চ্যানেলের ক্ষেত্রে কারেন্টটা ইনওয়ার্ড ডিরেকশনে, তার মানে কারেন্ট ঢুকবে। পি চ্যানেলের ক্ষেত্রে কারেন্টটা আউটওয়ার্ড ডিরেকশনে, তার মানে কারেন্ট বেরোবে। ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো যে কিভাবে ঢুকবে বা কিভাবে বেরোবে এবং সেই অনুসারে কিভাবে হচ্ছে, আমরা সেটা পরে আবার মিলিয়ে দেখবো এটার সঙ্গে যে সত্যি আমরা যেরকম ডিরেকশন এঁকেছি সেরকম ভাবে কারেন্ট ফ্লো করছে নাকি। এখানে আমরা একটা জিনিস বলি যে যে ট্রানজিস্টরটা আমরা যখন ট্রানজিস্টর করেছি সেই সময় মনে করে দেখ বলেছিলাম যে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস হতে হবে, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে কারেন্ট ফ্লো এর জন্য, সেটা গেট সোর্স ভোল্টেজ রিভার্স বায়াস হতেই হবে, না হলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখানে কিন্তু ট্রানজিস্টরে যেরকম এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস, এটা করতেই হতো এবং এটা মনে রাখতে হতো। ঠিক সেম ভাবে এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে গেট সোর্স ভোল্টেজটা রিভার্স বায়াস হতেই হবে, না হলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। সো গেট সোর্স ভোল্টেজ দ্যাট মাস্ট বি রিভার্স বায়াস, রিভার্স বায়াস না হলে কারেন্ট ফ্লো করবে না। এইবারে সার্কিট কানেকশনটা দেখি কি করে হবে। আমাদের এখানে এন চ্যানেল দেখানো হয়েছে, মানে এটা থ্রি ডাইমেনশনে দেখা হয়েছে, এটা টু ডাইমেনশনে, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনে দেখানো হলো। এই মাঝখানে রিজিয়নটা বুঝতে পারছি সেটা হচ্ছে এন টাইপ, যেহেতু এন চ্যানেল সো এন টাইপ সেমিকন্ডাক্টর। এই যে বোল্ড করে আঁকা রয়েছে সেটা হচ্ছে পি চ্যানেল বা পি টাইপ। চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারিস, কারণ এই ডায়াগ্রাম গুলো নোটসে পাবি না, ঠিক আছে। এগুলো জাস্ট তোদের বোঝানোর সুবিধার জন্য এইভাবে করে যে পরীক্ষার সময় চাইলে আঁকতে পারিস, এগুলো হাতে আঁকা তো এরকম খুব কঠিন ব্যাপার স্যাপার, তার জন্য আমি ওটা করিনি। তো এইটা কি বললাম, এটা হচ্ছে তোর নাহলে আমি এটা পিডিএফ ও দিয়ে দেবো ওখানে। এই বোল যেটা রয়েছে সেটা হচ্ছে পি টাইপ দু সাইডে, তার মানে এই দুটো সাইড হচ্ছে গেট রিজিয়ন। তাই দেখ এই দুটো সাইডকে একসঙ্গে কানেক্ট করে একটা টার্মিনাল বানানো রয়েছে, সেটা হচ্ছে গেট টার্মিনাল। ঠিক আছে, এইবারে কি হবে, আমি তো বললাম গেট সোর্স ভোল্টেজ রিভার্স বায়াস। সোর্স টার্মিনাল কোনটা, এটা হচ্ছে সোর্স টার্মিনাল, এন্ড দিস ওয়ান ইজ দ্য ড্রেন টার্মিনাল। as gate and source are connected in রিভার্স বায়াস, তার ফলে কি হবে দেখ তো, এখানে সোর্স টার্মিনাল মানে হচ্ছে যে পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করেছি, সোর্স আর ড্রেন দুটোই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাই সোর্স
সোর্সের সঙ্গে রিভার্স বায়াস করতে গেলে যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টর, গেট সোর্স ভোল্টেজ যেহেতু রিভার্স বায়াস এবং এটাকে যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে এবং দেখ এটা রয়েছে কি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে রয়েছে, তো এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, সরি আমি কি বলছি, এটা কি বললাম, এন চ্যানেল, সরি, এটা যেহেতু এন চ্যানেল হচ্ছে তার মানে সেমিকন্ডাক্টরটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। সো সোর্স হচ্ছে এন টাইপ এবং ড্রেনটাও কিন্তু এন টাইপ হচ্ছে। সোর্স যেহেতু এন টাইপ সেমিকন্ডাক্টর, তার ফলে সোর্সের সঙ্গে দেখ ব্যাটারির পজিটিভ পোলারিটি কানেক্টেড হয়েছে এবং গেটটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে, সো গেটের সঙ্গে ব্যাটারির নেগেটিভ পোলারিটি কানেক্টেড রয়েছে। তাহলে ভেবে দেখ সোর্স আর ড্রেন কিন্তু রিভার্স বায়াস হলো। রিভার্স বায়াসের তাই হয়, রিভার্স বায়াসে যেটা হলো এন টাইপ সোর্সের সঙ্গে ব্যাটারির পজিটিভ পোলারিটি এবং পি টাইপ গেটের সঙ্গে ব্যাটারির নেগেটিভ পোলারিটি কানেক্ট করছে, সেটাই হচ্ছে গেট সোর্স ভোল্টেজ। তাহলে গেট সোর্স ভোল্টেজটা রিভার্স বায়াস সবসময়ের জন্য হবে। আর এইখানে কি হবে, যেটা সোর্স আর ড্রেনের রেসপেক্টে ভোল্টেজটা দেবো সেটা কি হবে, যেহেতু কেরিয়ারটা ফ্লো করবে সোর্স টু ড্রেন, তাই আমাকে এমন ভাবে ব্যাটারির পোলারিটি গুলো কানেক্ট করতে হবে যাতে কেরিয়ারটা এই ডিরেকশনে ফ্লো করে সোর্স থেকে ড্রেন। সেটা কিভাবে পসিবল, যেহেতু সোর্স টার্মিনালটা এন টাইপ এবং ড্রেন টার্মিনালটাও এন টাইপ, তাহলে কি করে ব্যাটারির সঙ্গে কানেক্ট করব, যেহেতু সোর্স টার্মিনালটা এন টাইপ এবং আমরা জানি এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, তাহলে ইলেকট্রন যদি রিপালস করে তাহলেই সেটা সোর্স থেকে ড্রেনের দিকে মুভ করতে পারে। আর রিপালস করা তখনই পসিবল যদি আমি এই টার্মিনালটা একটা নেগেটিভ ভোল্টেজ দিই। তাই দেখ সোর্সের সঙ্গে কানেক্টেড রয়েছে দেখ নেগেটিভ টার্মিনাল। তাতে কি হবে, তাতে হবে এই সোর্স সাইড থেকে ইলেকট্রন গুলো ব্যাটারির নেগেটিভ পোলারিটিতে রিপালস করে টুয়ার্ডস ড্রেনের দিকে চলে যাবে, টুয়ার্ডস ড্রেনের দিকে চলে যাবে। তাই দেখ সোর্সের সঙ্গে নেগেটিভ টার্মিনাল এবং ড্রেনের সঙ্গে পজিটিভ টার্মিনাল কানেক্ট করা হয়েছে, সোর্সের সঙ্গে নেগেটিভ টার্মিনাল এবং ড্রেনের সঙ্গে পজিটিভ টার্মিনাল কানেক্ট করা হয়েছে। বোঝা গেছে স্ট্রাকচারটা কি হলো? এবারে ফাংশনটা দেখ, হ্যাঁ এবারে ফাংশনটা দেখ কি হবে, আমরা যে যে ভোল্টেজ গুলো অ্যাপ্লাই করেছি সেটা আরেকবার একটু বলে দিই। আমরা যেটা করলাম সেটা হচ্ছে গেট, যেটা ভিজিজি ভোল্টেজটা, এটা নামটা অস্পষ্ট আছে হয়তো, এটা হচ্ছে ভিজিজি, সাপ্লাই ভোল্টেজটার নাম ভিজিজি। তার মানে গেট সোর্সের করেসপন্ডিং ভোল্টেজ হচ্ছে ভিজিএস। এই ভিজিএস এর রিভার্স বায়াস অ্যাপ্লাই করেছি। এন্ড ডিউ টু দা রিভার্স বায়াস, আমরা প্রত্যেকে জানি রিভার্স বায়াস যখন অ্যাপ্লাই করি কি হয়, পিএন জাংশনে একটা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে। ভেবে দেখ এখানে কিন্তু এইটা একটা পিএন জাংশন হচ্ছে না, আবার এইটাও একটা পিএন জাংশন। খেয়াল কর, যেহেতু এই সেমিকন্ডাক্টর বারটা হচ্ছে এন টাইপ এবং এটা হচ্ছে পি টাইপ, তাহলে এটা হচ্ছে একটা পিএন জাংশন, দিস ওয়ান ইজ অলসো পিএন জাংশন। তাহলে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। দেখ এই যে কালো গোল্ড রিজিয়নটা পি টাইপ আর এই মাঝখানে রিজিয়নটা হচ্ছে এন টাইপ, আবার এটা পি টাইপ, সরি এটা হচ্ছে পি টাইপ এবং মাঝখানের এই রিজিয়নটা হচ্ছে এন টাইপ। তার মানে দেখ দুটো পিএন জাংশন কিন্তু পাচ্ছি। এবং যেহেতু রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হচ্ছে, সো এ ডিপ্লেশন রিজিয়ন ইজ ফর্মড অ্যাক্রস দ্য পিএন জাংশন। এই যে দাগ দিয়ে যে রিজিয়নটা ডিনোট করা হয়েছে সেটাই হচ্ছে ডিপ্লেশন রিজিয়নটা ফর্ম করছে। এবারে কথাটা হচ্ছে, তোদের মনে হতে পারে যে আমরা যখন সেমিকন্ডাক্টর পড়েছিলাম ডিপ্লেশন রিজিয়নটা প্রত্যেকটা উইথটা সেম হয়েছিল, একটা সোজা লাইন দিয়ে ডিনোট করেছিলাম। এখানে ডিপ্লেশন রিজিয়নটা এরকম অদ্ভুত দেখতে হচ্ছে কেন, একদিকে উইথটা সরু আরেকদিকে উইথটা গিয়ে মোটা হয়ে যাচ্ছে? তার কারণ অবশ্যই আছে। তার কারণ হচ্ছে আমি দেখ এই সাইডটাতে কি দিয়েছি, নেগেটিভ ভোল্টেজ দিয়েছি, তাই তো, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তার ফলে সোর্স থেকে যত ড্রেনের দিকে যেতে থাকবে তত নেগেটিভিটিটা কমতে থাকবে এবং পজিটিভিটিটা বাড়তে থাকবে, কারণ ড্রেনে আমরা দিয়েছি পজিটিভ ভোল্টেজ। যেহেতু এখানে নেগেটিভ ভোল্টেজ রয়েছে এবং ইলেকট্রন গুলো রিপালস করছে, সো ম্যাক্সিমাম ইলেকট্রন কি হবে, এখান থেকে তারা দূরে সরে যাবে। এবং আমরা জানি ডিপ্লেশন রিজিয়নটা ফর্ম করে ডিউ টু দ্য ইমোবাইল আয়ন, তাহলে অবভিয়াসলি যেহেতু ইলেকট্রন গুলো এখান থেকে রিপালস করে দূরে সরে যাবে এবং ড্রেন সাইডে যেহেতু পজিটিভ ভোল্টেজ রয়েছে, সরি, তার ফলে ড্রেন সাইডে ইলেকট্রন গুলো অ্যাট্রাক্ট হবে। তাহলে মোস্ট অফ দ্য ইলেকট্রন দে উইল স্টোর টুয়ার্ডস দ্য ড্রেন। তাই কি হচ্ছে, ডিপ্লেশন রিজিয়নটা যেদিকে ইমোবাইল চার্জ গুলো রয়েছে সেদিকে বেশি হবে, যেদিকে ইমোবাইল চার্জ কম রয়েছে সেদিকে কম হবে। তাই সোর্সের দিকে ডিপ্লেশন রিজিয়নের উইথটা কম, ড্রেনের দিকে ডিপ্লেশন রিজিয়নের উইথটা বেশি, এবং এরকমই হয় সোর্স টু ড্রেনের দিকে গ্র্যাজুয়ালি ডিপ্লেশন রিজিয়নটা ইনক্রিজ করবে। এটা গেল ডিপ্লেশন রিজিয়নটা কি করে ফর্ম করছে, এবং এই ডিপ্লেশন রিজিয়নটা ফর্ম করছে কিসের জন্য, ডিউ টু দা গেট সোর্স ভোল্টেজ হুইচ ইজ রিভার্স বায়াস।
এবারে কিভাবে অপারেশনটা হবে, আমাদের তাহলে দেখলাম দুটো ভোল্টেজ সোর্স আছে, একটা হচ্ছে গেট আর সোর্সের রেসপেক্টে ভোল্টেজ দিয়েছে, একটা সোর্স আর ড্রেনের রেসপেক্টে ভোল্টেজ দিয়েছি। এই ভোল্টেজ সোর্সটার নাম দিয়েছি ভিডিডি, যদিও ড্রেন আর সোর্সের রেসপেক্টে ভোল্টেজটা হচ্ছে ভিডিএস, ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভিডিএস, কারণ এখানে সোর্সটা গ্রাউন্ড করা রয়েছে। আমরা যেরকম ট্রানজিস্টরের ক্ষেত্রে করতাম না কমন এমিটার কমন বেস, এখানে সেরকম ভাবে কমন সোর্স কনফিগারেশন করেছি, মানে সোর্সটা ইনপুট এবং আউটপুটের মধ্যে কমন রয়েছে। যাই হোক, এবারে কাজটা কি করে করবে, আমরা প্রত্যেকে জানি ডিপ্লেশন রিজিয়নটা যখন ফর্ম করে তার ফলে কি হয়, তার রেসপেক্টে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, যে ইলেকট্রিক ফিল্ডটা ফার্দার আর কোনো কেরিয়ারকে মুভ করতে দেয় না। আমরা সেটা পড়েছিলাম যখন পিএন জাংশন পড়েছিলাম। এই যে উইথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন উইথটা কতটা বেশি বা কম হবে, দ্যাট ইজ কন্ট্রোল বাই দ্য গেট সোর্স ভোল্টেজ। এই রিভার্স বায়াস ভোল্টেজটা যত বেশি দেবো তত কি হবে, ডিপ্লেশন রিজিয়নটা অনেক বেশি হবে, তত ডিপ্লেশন রিজিয়নটা অনেক বেশি হবে, বা বলতে পারি অনেক তাড়াতাড়ি ফর্ম করবে, বা উইথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন ইজ অলসো হাইও হবে। কিন্তু যত ডিপ্লেশন রিজিয়ন আমরা কম দেবো, মানে গেট সোর্স ভোল্টেজটা কম দেবো, তত কি হবে, ডিপ্লেশন রিজিয়নের উইথটা ছোট হবে এবং সেটা অনেক দেরি করে ফর্ম করবে বা স্লোলি ফর্ম করবে। এবারে আসি আমরা কি হবে ডিপ্লেশন রিজিয়নটা ফর্ম করবে। যখন ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করছে তার ফলে কি হবে, ডিপ্লেশন রিজিয়ন অলওয়েজ ডিভয়েড অফ কারেন্ট কেরিয়ার, মানে কেরিয়ার গুলো দূরে সরে যায়, সো দ্যাট কন্ডাক্টিভিটি অফ দিস রিজিয়ন ইজ জিরো। আমরা সেটা জানি ডিপ্লেশন রিজিয়নের জন্য কারেন্ট ফ্লো করে না। বাট এখানে কি হবে, দেখ যত আমরা বাড়াবো ভোল্টেজটা, যেমন ভাবে গেট সোর্স ভোল্টেজ বাড়াচ্ছি ঠিক সেম ভাবে কিন্তু ড্রেন আর সোর্সের রেসপেক্টে ভোল্টেজটাও, মানে এই দুটো ভোল্টেজকেই বাড়াতে হবে। গেট সোর্স ভোল্টেজটা যদি বাড়াই, ভিডিডিটাও জিরো থেকে কন্টিনিউয়াসলি বাড়াতে হবে। যত বাড়াবো দেখা যাবে কি ডিপ্লেশন রিজনে উইথটাও বাড়ছে। এই ছবিগুলো প্রত্যেকটা একটু কম্পেয়ার কর। দেখ প্রথমে যখন ডিপ্লেশন রিজনে উইথ হলো, মাঝখানের যে রিজিয়নটা যেটাকে আমরা চ্যানেল বলছি, সেই চ্যানেল উইথটা দেখ কম, চ্যানেল উইথটা যে পরিমাণ আছে, যদি আরো রিভার্স বায়াস এবং ড্রেন সোর্স ভোল্টেজ বাড়াই, ডিপ্লেশন রিজিয়ন আরো বাড়বে, তার ফলে কি হবে, চ্যানেল উইথটা দেখ আরো ডিক্রিজ করছে। এইভাবে যত গেট সোর্স ভোল্টেজ বাড়াবো, এবং করেসপন্ডিং সাথে সাথে ভিডিএসটা যত বাড়াবো, ডিপ্লেশন রিজিয়ন তত বাড়তে থাকবে, এবং একটা সময় দেখা যাবে দুটো ডিপ্লেশন রিজিয়ন একে অপরকে টাচ করে ফেলছে। যত ডিপ্লেশন রিজিয়ন বাড়ছে চ্যানেল উইথটা তত ন্যারো হচ্ছে, এবং যত ন্যারো হবে অবভিয়াসলি তার মানে এখান দিয়ে অনেক কম কারেন্ট কম কেরিয়ার ফ্লো করবে, মানে এটা যেহেতু এন টাইপ বলতে পারি মেজরিটি কেরিয়ার ইলেকট্রন, সো ইলেকট্রন গুলো অনেক কম পরিমাণ ফ্লো করতে থাকবে, কারণ এই চ্যানেল উইথটা তখন ন্যারো হয়ে যাচ্ছে। এইভাবে ন্যারো হতে হতে কোনো একটা সময় আসবে যখন ডিপ্লেশন রিজিয়ন গুলো একে অপরকে টাচ করে ফেলেছে, তার মানে চ্যানেল উইথ তখন জিরো। চ্যানেল উইথ জিরো মানে আর কোনো পরিমাণ ইলেকট্রন সোর্স থেকে ড্রেনের দিকে মুভ করবে না। যদি সোর্স থেকে ড্রেনের দিকে কোনো আর কেরিয়ার না মুভ করে, তার মানে কারেন্ট আর ইনক্রিজ করবে না, একটা কনস্ট্যান্ট রেটে ফ্লো করতে থাকবে। যেহেতু এখানে এন চ্যানেল বলছি, এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করেছি, এবং এই ড্রেন সোর্স ভোল্টেজটা আমি একটু আগে বললাম এমন ভাবেই কানেক্ট করেছি যাতে কেরিয়ার গুলো ফ্লো করে ফ্রম সোর্স টু ড্রেন। এখানে মেজরিটি কেরিয়ার ফ্লো করবে, মেজরিটি কেরিয়ার মানে এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, তার ফলে ইলেকট্রন যদি সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করে, আমরা জানি কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো করে, তার মানে কারেন্ট উইল ফ্লো ফ্রম ড্রেন টু সোর্স। কারেন্ট উইল ফ্লো ফ্রম ড্রেন টু সোর্স। তাহলে ভেবে দেখ, প্রথমে কারেন্ট বাড়ছিল, কিন্তু যখনই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে উইথটা কমছে, চ্যানেল উইথটা কমছে ডিউ টু দ্য ইনক্রিজ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন। এই ডিপ্লেশন রিজিয়নটা বাড়ছে কিভাবে, যত গেট সোর্স ভোল্টেজ বাড়াচ্ছে এবং ভিডিএসটা বাড়ছে, তত ডিপ্লেশন রিজিয়নটাও বাড়ছে। তাহলে যত চ্যানেল উইথ কমবে তত কম পরিমাণ কারেন্ট ফ্লো করবে, কম পরিমাণ কেরিয়ার ফ্লো করবে, যত কম পরিমাণ কেরিয়ার মানে ইলেকট্রন ফ্লো করবে, তত কম কারেন্টটাও ইনক্রিজ হবে স্লোলি। এবং একটা সময় পরে যখন দুটো ডিপ্লেশন রিজিয়ন একে অপরকে টাচ করে ফেলবে, তার মানে আর কোনো নতুন করে কারেন্ট ফ্লো করবে না, তো কারেন্ট উইল রিমেইন কনস্ট্যান্ট। কেন নতুন করে কারেন্ট ফ্লো করবে না, কারণ আর কোনো রকমের কেরিয়ার ফ্লো করছে না। সো এই যে ফেনোমেননটা দেখলাম, এই ফেনোমেনন মানে যখন একটা সার্টেন গেট সোর্স ভোল্টেজের জন্য দুটো ডিপ্লেশন রিজিয়ন একে অপরকে টাচ করে ফেলছে এবং কোনো রকমের কারেন্ট ফ্লো করছে না, এই ফেনোমেননটাকে বলা হয়ে থাকে পিঞ্চ অফ। একে বলা হয়ে থাকে পিঞ্চ অফ।
এইটাকে বলা হয় পিঞ্চ অফ। আমি একটু স্পেলিংটা লিখি তাহলে তোদের বলতে সুবিধা হবে। পিঞ্চ অফ কি? পিঞ্চ অফ বলে পিঞ্চ অফ, ঠিক আছে। এই পিঞ্চ অফ ব্যাপারটা যখন দেখলাম, পিঞ্চ অফ কি আমরা সেটা একটুখানি বললাম যে কি ফেনোমেননটাকে পিঞ্চ অফ বলে, এবং যে নির্দিষ্ট ভোল্টেজে, যে গেট সোর্স ভোল্টেজে, যে গেট সোর্স ভোল্টেজের জন্য পিঞ্চ অফটা হচ্ছে তাকে বলা হয়ে থাকে পিঞ্চ অফ ভোল্টেজ, ভিপি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে যে গেট সোর্স ভোল্টেজে দুটো ডিপ্লেশন রিজিয়ন একে অপরকে টাচ করে যাচ্ছে এবং কোনো আর কেরিয়ার ফ্লো করছে না, কারেন্ট ফ্লো করছে না, সেই ভোল্টেজটাকে বলা হয়ে থাকে পিঞ্চ অফ। কিন্তু যদি আমি এর পরে আরো যদি বেশি পরিমাণ গেট সোর্স ভোল্টেজ দিই, এর পরেও মানে বিয়ন্ড দ্য পিঞ্চ অফ, when VGS equals to VP, দেন তো কোনো কারেন্ট ফ্লো করছে না। কিন্তু যদি VGS যদি গ্রেটার দ্যান VP হয়, VP থেকে যদি বড় হয়, তাহলে কি হবে? যদি VGS টা VP থেকে বড় হয়, তাহলে যেটা দেখা যাবে যে এর পরেও এই ডিপ্লেশন রিজিয়নটা ব্রেকডাউন হবে। কারণ আমরা জানি যে রিভার্স বায়াস যত বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে একটা সময় পরে ডিপ্লেশন রিজিয়নটা ব্রেকডাউন হয়। তাহলে কি হবে? যখন এই ডিপ্লেশন রিজিয়নটা ব্রেকডাউন হচ্ছে, যখন এই ডিপ্লেশন রিজিয়নটা ব্রেকডাউন হবে, কখন? যখন ভিজিএস টাকে আমি আবার ইনক্রিজ করতে থাকবো, মানে ভিজিএস যখন গ্রেটার দ্যান ভিপি হবে, সেই সময় কি হবে? ডিপ্লেশন রিজিয়নটা ব্রেকডাউন হবে। এই ছবিটা খুব অস্পষ্ট যদিও, অ্যাকচুয়ালি ব্রেকডাউন হলে কি হবে দেখ, মাঝখানের রিজিয়নটা ফাঁকা। এই ছবিটা এতটাই অস্পষ্ট, একটুখানি ছোট করলে যদি ক্লিয়ারলি দেখা যায়, দেখ মাঝখানটা আশা করি বোঝা যাচ্ছে যে এখানে মাঝখানে দেখ, খেয়াল করে দেখ একটু ফাঁকা মতো রিজিয়ন আছে, খেয়াল করে দেখ মাঝখানে একটা ফাঁকা মতো জায়গা। এই টাচ করার ফলে দুটো একসঙ্গে জুড়ে গেল। যখন ভোল্টেজটা বাড়াবো, মাঝখানটা ব্রেকডাউন হলে কি হবে? মাঝখানে একটা সরু চ্যানেল ফর্ম করবে, মাঝখানে একটা সরু চ্যানেল ফর্ম করবে। তার ফলে কি হবে? আমরা জানি ডিপ্লেশন রিজিয়ন ব্রেকডাউন হলে লার্জ কারেন্ট ফ্লো করে। এরপরে যে কারেন্টটা বন্ধ হয়ে গেছিল, কেরিয়ার ফ্লো করা বন্ধ হয়ে গেছিল, এখানে সরু ড্রেন মতো বা চ্যানেল মতো যখনই ফর্ম করবে, তখন কি হবে? একটা লার্জ স্পিডে কারেন্ট ফ্লো করতে থাকবে আবার সোর্স থেকে ড্রেনের দিকে। বোঝা গেছে? এই যে যেহেতু একটা সরু চ্যানেল ফর্ম করছে এবং কারেন্টটা ফ্লো করছে থ্রু আ চ্যানেল, তাই একে বলছে এন চ্যানেল। তাহলে দেখ একটা জিনিস খেয়াল করে দেখ তো, এখানে কেরিয়ারটা ফ্লো করছে কোন দিক থেকে কোন দিকে? ফ্রম সোর্স টু ড্রেন। আমরা জানি ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো করে, কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো করে। তাহলে কারেন্ট ফ্লো করবে ড্রেন টু সোর্স, মানে কারেন্ট কিন্তু এখানে ঢুকছে, বেরোচ্ছে না, কিন্তু কারেন্ট ঢুকছে। তাই দেখ এখানে আমরা কি করেছিলাম, এই জায়গাটাতে দেখ অ্যারোটা দিয়েছিলাম ইনওয়ার্ড ডিরেকশনে, যেহেতু কারেন্টটা ঢুকছে এখানে বোঝায়, তাই এন চ্যানেলের ক্ষেত্রে কারেন্টটা ইনওয়ার্ড ডিরেকশনে হলো। পি চ্যানেলের ক্ষেত্রে কি হবে? সমস্ত ব্যাপারটাই পুরো উল্টো হবে। উল্টো হবে মানে কি বলতে চাইছি? পি চ্যানেলের ক্ষেত্রে যদি আমরা করতে চাই, তাহলে এই যে সেমিকন্ডাক্টর বারটা, সেটা হবে পি টাইপের। দুদিকে অপোজিট হাইলি ডোপড এন প্লাস রিজিয়ন হবে, মানে গেট রিজিয়নটা। যেহেতু সেমিকন্ডাক্টর বার হচ্ছে পি টাইপ এবং আমাকে গেট সোর্সে রিভার্স বায়াস দিতে হবে, তাই এই পোলারিটি দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা যদি পি টাইপ হয়, এর অপোজিট দিকে হবে এন, ব্যাটারির নেগেটিভ পোলারিটি, এবং গেটটা যেহেতু এন টাইপ করলাম, তাহলে এটা হবে পজিটিভ পোলারিটি। সিমিলারলি যেহেতু এই রিজিয়নটা হচ্ছে পি, সোর্স সাইডটা হচ্ছে পি, একে কানেক্ট করব ব্যাটারির পজিটিভ সাইডের সঙ্গে এবং ড্রেনটাকে কানেক্ট করব ব্যাটারির নেগেটিভ সাইডের সঙ্গে। তার মানে পুরো উল্টো কনস্ট্রাকশন যেরকম ভাবে হবে, পোলারিটি গুলো পুরো উল্টো হয়ে যাবে। তাহলে দেখি তো কারেন্ট ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে। এবং এই ডিপ্লেশন রিজিয়ন ফর্ম, পিঞ্চ অফ হওয়া, বিয়ন্ড পিঞ্চ অফ, সমস্ত ফেনোমেননই সেম থাকবে। কিন্তু যদি সেমিকন্ডাক্টর বারটা পি টাইপ হয়ে থাকে, তাহলে এখানে ইলেকট্রন অবভিয়াসলি ফ্লো করবে না। পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে মেজরিটি কেরিয়ার হচ্ছে হোল, তার মানে হোল গুলো ফ্লো করবে হচ্ছে সোর্স থেকে ড্রেন। হোল ফ্লো করবে সোর্স থেকে ড্রেনের দিকে। কেরিয়ার সব সময়ের জন্য সেই ইলেকট্রন হোক আর হোল হোক, সেটা সোর্স থেকে ড্রেনের দিকেই যাবে। তাহলে এখানে হোলগুলো ফ্লো করবে কোন দিক থেকে কোন দিকে? ফ্রম সোর্স টু ড্রেন। আমরা জানি হোল যে ডিরেকশনে ফ্লো করে, কারেন্ট তার সেম ডিরেকশনে ফ্লো করে। তাহলে দেখছো এখানে যদি হোল সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করে, কারেন্টও সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করবে। তার মানে কারেন্টটা কিন্তু এখানে সোর্স থেকে ড্রেনের দিকে বেরিয়ে যাবে। যেহেতু কারেন্টটা বেরিয়ে যাবে, তার ফলে দেখ এখানে কারেন্টটা দেখ আউটওয়ার্ড ডিরেকশনে অ্যারোটাও কিন্তু রয়েছে। তাহলে পি চ্যানেল এবং এন চ্যানেল বোঝা গেল কি হবে? হ্যাঁ স্যার। ওকে, এবারে আমরা এখান থেকে যাব হচ্ছে, আমাদেরকে তো এখান থেকে সার্কিট বানাতে হবে যেরকম ভাবে ট্রানজিস্টরের ক্ষেত্রে করেছিলাম।
তোদের মনে আছে হয়তো যে কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর করতাম, এখানেও সেরকম ভাবেই আমরা ইউজ করব, কারণ এখানেও একটা ইনপুট সার্কিট থাকবে, একটা আউটপুট সার্কিট থাকবে। যেরকম ভাবে বিজেটিটাকে আমরা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছি, ঠিক সেম ভাবে জেফেটটাকেও, বা এরপরে আমরা যতগুলো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার করবো, দেখালাম যে আরো কিছু প্রপার্টিজ রয়েছে, প্রত্যেকটাতে কিন্তু আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাতে পারি। সো এখানেও কিন্তু একটা ইনপুট আর একটা আউটপুট টার্মিনাল থাকবে, এবং ট্রানজিস্টারের মধ্যে কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর যেরকম ভাবে করেছিলাম, এখানেও কমন সোর্স, কমন ড্রেন, কমন গেট করা যায়। কিন্তু খুব ওয়েল নোন এবং যেটা ভীষণভাবে ল্যাবেও ইউজ হয় সেটা হচ্ছে কমন সোর্স কনফিগারেশন। তাই আমরা আমাদেরকে শুধুমাত্র কমন সোর্সটা দিয়ে সমস্ত জায়গায় আছে, কারণ এটা ইউজ হয়, তাই এখানে দেখিয়েছিও কমন সোর্স। আজকে বোর্ডে করাচ্ছি না, শুধু সার্কিট আঁকাটা আমি দেখাতে পারছি না, কিন্তু ট্রানজিস্টারের মতোই দেখ সার্কিটটা আঁকাটা হয়েছে। সেটা হচ্ছে সোর্সটা দেখ ইনপুট সার্কিট এবং আউটপুট সার্কিটের মধ্যে কমন রয়েছে। সোর্সটা ইনপুট আউটপুট সার্কিটের মধ্যে কমন রয়েছে। ইনপুট দেওয়া রয়েছে গেট আর সোর্সের রেসপেক্টে, আউটপুট দেওয়া পাবো হচ্ছে ড্রেন আর সোর্সের রেসপেক্টে। ব্যাটারির পোলারিটি গুলো কি হবে সেটা একটুখানি বোঝা দরকার। এখানে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স আমরা এঁকেছি। ট্রানজিস্টার পড়ানোর সময় বলেছিলাম যে আমি এইভাবেও আঁকতে পারি, আবার ট্রানজিস্টারে আমি যেটা বোর্ডে এঁকে দেখিয়েছিলাম এরকম দেওয়ার পরে একটা অ্যারো দিয়ে দিতাম, সেটাও দিতে পারি। কিন্তু সেটা দেওয়াও কিন্তু মানে বোঝায় ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। আউটপুটের ক্ষেত্রেও তাই। যদি এইভাবে আঁকতে খুব ঝামেলা হয়, সোজা এখানে একটা ছোট দাগ দিবি, একটা বড় দাগ দিবি, একটা নেগেটিভ একটা পজিটিভ লিখবি, মাঝখানে এরকম একটা অ্যারো দিয়ে দিবি। দেখবি আমি ট্রানজিস্টারে যখন করেছিলাম বোর্ডে সেরকম দেখিয়েছিলাম। এই দিকটাতেও সেম ভাবে করবো। এবারে ব্যাটারির পোলারিটিটা কি হবে? প্রথম কথা, এটা কি টাইপ সেমিকন্ডাক্টর করছি, কি টাইপ জেফেট করছি? এটা হচ্ছে এন চ্যানেল জেফেট করছি। এটা করছি যেটা, সেটা হচ্ছে এন চ্যানেল জেফেট করছি। এন চ্যানেল জেফেট মানে গেট টার্মিনালটা হয় পি টাইপের, সোর্স আর ড্রেনটা হবে এন টাইপের। যেহেতু গেট টার্মিনালটা পি টাইপের, গেট সোর্স ভোল্টেজ রিভার্স বায়াস থাকবে, তো পি সাইডটাকে কানেক্ট করবো ব্যাটারির নেগেটিভ পোলারিটির সঙ্গে রিভার্স বায়াস। যেহেতু সোর্সটা হচ্ছে, তাহলে কি হবে পি, তাহলে এটাকে কানেক্ট করবো দেখ। আবার সরি, আমি গেট টার্মিনালটা কি বললাম, পি টাইপ, তাহলে দেখ এটাকে কানেক্ট করছি ব্যাটারির নেগেটিভ পোলারিটির সঙ্গে, তাহলে অবভিয়াসলি সোর্স টার্মিনালটা কানেক্টেড হবে হচ্ছে ব্যাটারির পজিটিভ পোলারিটির সঙ্গে। তাহলে দেখ এটা কি হলো, গেট সোর্স ভোল্টেজটা কিন্তু রিভার্স বায়াসই হলো। ড্রেন সোর্স ভোল্টেজটা কি হবে? ড্রেন সোর্স ভোল্টেজটা থাকবে হচ্ছে, আমি বলেছি এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে কেরিয়ারটা সোর্স থেকে ড্রেনের দিকে মুভ করে। তাহলে যদি সোর্স টার্মিনালটা যদি এন চ্যানেল যেহেতু এন টাইপের হয়, তাহলে তখনই কেরিয়ারটা রিপালস করবে, রিকর্ষণ হবে সোর্স থেকে ড্রেনের দিকে, যদি সোর্স টার্মিনালটাকে ব্যাটারির নেগেটিভ পোলারিটির সঙ্গে কারেন্ট করি। কারণ সোর্স টার্মিনালটা হচ্ছে এন টাইপ, এবং এন টাইপ হওয়ার ফলে সেটা হচ্ছে ইলেকট্রন গুলো ফ্লো করবে, রিপালস করবে ডিউ টু দ্য নেগেটিভ পোলারিটি অফ দ্য ব্যাটারি। তাই সোর্স টার্মিনালটা ব্যাটারির নেগেটিভ পোলারিটির সঙ্গে কানেক্টেড, তাহলে অবভিয়াসলি ড্রেনটাকে তার অপোজিট পোলারিটির সঙ্গে কানেক্ট করতে হবে। এবারে আমরা দেখব যে ইনপুট ভোল্টেজ মেজার করতে হবে, ইনপুট কারেন্ট মেজার করতে হবে। তার জন্য জানি আমরা মিলিয়াম মিটার এবং ভোল্টমিটার ইউজ করা হয়, কিন্তু এখানে ইনপুট কারেন্ট মেজার করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটা একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আমি একদম প্রথমেই বলেছিলাম যে আউটপুট কারেন্টটা কন্ট্রোল হবে হচ্ছে ইনপুট ভোল্টেজ ইউজ করে। তাহলে আমার কখনোই ইনপুট কারেন্ট মেজার করার, ইনপুট কারেন্ট একটু বাজে করো, ইনপুট কারেন্টটা মেজার করার এখানে কোনো দরকার পড়বে না। ইনপুট ভোল্টেজটাই এখানে মেজার করতে হবে। তাই একটা ভোল্টেজ সোর্স আমরা এখানে ইউজ করছি, যে ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভিজিএস। মেজার করার জন্য একটা ভোল্টমিটার ইউজ করছি, সেটাকে ভি2 দিয়ে লেখা হয়েছে। ভি2 দরকার নেই, তুই ভিজিএস ও লিখতে পারিস। তাহলে গেট আর সোর্স ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সেটাকে মেজার করার জন্য একটা ভোল্টমিটার ইউজ করেছি। আউটপুট কারেন্ট মেজার করার জন্য দেখ একটা মিডিয়াম মিটার ইউজ করা হয়েছে। আউটপুট কারেন্ট হচ্ছে এখানে আইডি। আউটপুট ভোল্টেজ মেজার করার জন্য এখানে ইউজ করা হয়েছে যেটা, সেটা হচ্ছে ভিডিএস, ড্রেন আর সোর্সের রেসপেক্টিভ ভোল্টেজ। এবারে আসি ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এটার জন্য একটুখানি এই অপারেশনটা মাথায় রাখতে হবে, তাহলেই বুঝতে পারবে। প্রথমে কি বলেছি, যে একটা কনস্ট্যান্ট ভিজিএস ভ্যালুর জন্য করব। ভিজিএস ভ্যালুটাকে দেখ প্রথমে 0 ভোল্টে রাখা আছে, মানে সেটা পজিটিভ, যদিও এটা 0.5ও ধরতে পারি, বাট আমরা পজিটিভ ভোল্টেজ নিই না, যেহেতু গেট সোর্স ভোল্টেজটা রিভার্স বায়াস হয়। তার জন্য দেখ প্রথমে 0 ভোল্ট করা হয়েছে। 0 ভোল্ট মানে খুব সামান্য রিভার্স বায়াস, বা বলতে পারি রিভার্স বায়াস দিইনি, তাহলে ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করবে।
যখন ডিপ্লেশন রিজিয়নটা ফর্ম করবে এখানে চ্যানেল মতো পাবো, ছোট চ্যানেল, তখন এই সিম্পল সেমিকন্ডাক্টর বারটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমরা জানি রেজিস্ট্যান্সের মতো কাজ করলে কারেন্টটা ইনক্রিজ করে লিনিয়ারলি, তাই তখন ওই চ্যানেলের মধ্যে দিয়ে যখন কেরিয়ার ফ্লো করবে কারেন্টটাও দেখ লিনিয়ারলি ইনক্রিজ করছে, এতটাও বেন্ডিং হয় না। এখানে যেরকম বেন্ডিং দেখানো হয়েছে, হ্যাঁ প্র্যাকটিক্যালি এতটাও বেন্ডিং হয় না, মানে এই জায়গাটা এতটা বেন্ডিং হয় না। তো এখানে কারেন্টটা লিনিয়ারলি ইনক্রিজ করবে। তারপরে কি হবে, যে জায়গাটায় গিয়ে যে জায়গাটায় গিয়ে ডিপ্লেশন রিজিয়ন একে অপরকে টাচ করে ফেলবে, তার ফলে আর কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না। তাই জন্য যখন কোনো রকম কেরিয়ার ফ্লো করবে না, যখন আর কোনো রকমের কেরিয়ার ফ্লো করছে না সেই সময় কারেন্টটা কনস্ট্যান্ট রেটেই ফ্লো করবে। সো এই পুরো জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি পিঞ্চ অফ রিজিয়ন। এই জায়গাটাতে পিঞ্চ অফ হওয়ার জন্য কোনো রকম নতুন করে কেরিয়ার ফ্লো করবে না, তাই কারেন্টটাও কনস্ট্যান্ট। কিন্তু আমরা তারপরে কি বলেছিলাম, আরো যদি ভোল্টেজ বাড়িয়ে দিই তাহলে কি হবে, সেক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়নটা ব্রেকডাউন হয়ে এখানে একটা চ্যানেল ফর্ম করবে। তাই দেখ আমরা দেখছি ভিডিএস ভোল্টেজটা যদি আরো বাড়িয়ে দিই, একটা সার্টেন সময় দেখবো জাংশনটা বা ডিপ্লেশন রিজিয়ন চ্যানেল যেটা একসঙ্গে জুড়ে গেছিল সেটা ভেঙে গেল, একটা চ্যানেল ফর্ম করলো, এবং তার ফলে কি হবে, একটা হাই স্পিডে কারেন্টটাও ফ্লো করবে। তাই দেখ কারেন্টটা এতটা বেশি ফ্লো করছে দ্যাট ইজ অলমোস্ট প্যারালাল টু দা ওয়াই অ্যাক্সিস হচ্ছে। তাহলে এইভাবে খেয়াল কর, এটা 0 ভোল্টের জন্য করলাম, রিভার্স বায়াস 0 ভোল্ট। যদি রিভার্স বায়াস -1 ভোল্ট দিই তাহলে কি হবে, এই চ্যানেলটা আরো তাড়াতাড়ি ফর্ম করবে। চ্যানেলটা যদি আরো তাড়াতাড়ি ফর্ম করে তাহলে কারেন্টটা ইনক্রিজও হবে আরো কম, কারণ কি চ্যানেল যত তাড়াতাড়ি ফর্ম করবে তত তাড়াতাড়ি পিঞ্চ অফ হবে। তাড়াতাড়ি পিঞ্চ অফ হওয়া মানে অনেক কম পরিমাণ কেরিয়ার সোর্স থেকে ড্রেনে পৌঁছবে, তাই দেখ কারেন্টের ইনক্রিজের অ্যামাউন্টটাও দেখ কম হবে, এবং তাড়াতাড়ি পিঞ্চ অফ হওয়ার ফলে অনেক কম কারেন্ট ইনক্রিজ করে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে ফ্লো করছে। এবং একটা টাইমের পরে যখন পিঞ্চ অফ হয়ে যাবে তখন কারেন্ট আবার এরকম শার্পলি ইনক্রিজ করবে। দেখ প্রত্যেকটা আবার দেখ আরো বেশি পরিমাণ দেওয়া হয়েছে রিভার্স বায়াসটা, তার ফলে কি হচ্ছে, আরো বেশি পরিমাণ কারেন্ট, আরো কম পরিমাণ কারেন্ট ইনক্রিজ করছে। সো গ্রাফের নেচার সেম আছে, শুধুমাত্র কি হচ্ছে, গ্রাফের নেচার সেম থাকলো, শুধুমাত্র যেটা হচ্ছে কারেন্টটা কম বা বেশি ফ্লো করছে ডিউ টু দা ডিপ্লেশন রিজিয়ন। এইভাবে খুব বেশি পরিমাণ যদি কারেন্ট ফ্লো করি সেটা বলতে পারি পিঞ্চ অফ ভোল্টেজের সঙ্গে সমান, তাহলে দেখবো কারেন্টটা এতটাই কম কারেন্ট ফ্লো করছে সেটাকে অলমোস্ট নেগলিজেবল বলতে পারি। এবং আমরা যেরকম ভাবে বললাম জেফেট হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে যেটা ট্রানজিস্টরও করতো, ঠিক সেম ভাবে জেফেট একটা কিন্তু সুইচ হিসেবেও কাজ করে যেটা ট্রানজিস্টরও করতো। এবং যখন খুব বেশি পরিমাণ রিভার্স বায়াস দিয়ে দেবো, যেটাকে আমরা এই যে লাস্টের যে গ্রাফটা দেখাচ্ছি সেটার মতো, সেই সময় যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না তাই সেটা একটা অফ মোডে কাজ করতে পারে, সুইচের অফ মোডে কাজ করতে পারে, তাহলে এটাকে আমরা সুইচিং মোড হিসেবেও কাজ করাতে পারি। ট্রানজিস্টরের মতো এখানেও গ্রাফের 3টে রিজিয়ন আছে। একটা রিজিয়ন হচ্ছে লিনিয়ার রিজিয়ন বলে, এই যে স্ট্রেট যে লাইন স্ট্রেট লিনিয়ারলি যে কারেন্ট ইনক্রিজ করছে এই রিজিয়নটাকে বলে লিনিয়ার রিজিয়ন। কারেন্ট যখন অলমোস্ট কনস্ট্যান্ট থাকছে তখন তাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন। পিঞ্চ অফ রিজিয়ন খুব কম লোকে বলে, অ্যাক্টিভ রিজিয়নই সবাই বলে, তোরা সেটাই লিখবি, কারণ অনেকে জানেই না যে এই রিজিয়নটাকে পিঞ্চ অফ রিজিয়ন বলা হয়, তার জন্য লেখারও দরকার নেই, পরীক্ষার সময় কে জানবে না তারপর কেটে দেবে। অ্যাক্টিভ রিজিয়নই বলা হয় এটাকে। এবং আফটার ব্রেকডাউন যে রিজিয়নটা পাচ্ছি, মানে এই যে স্টেট ইনক্রিজের যে রিজিয়নটা তাকে বলা হয় থাকে ব্রেকডাউন রিজিয়ন। ঠিক আছে, তাকে বলে ব্রেকডাউন রিজিয়ন। এইগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা দেখ অনেকটা বিজেটির মতো বা ট্রানজিস্টরের মতো সেম দেখ। আমরা ট্রানজিস্টরের 3টে প্যারামিটার পড়েছিলাম, মনে আছে হয়তো তোদের। প্যারামিটার গুলো ছিল হচ্ছে আলফা আর বিটা। এখানেও 3টে প্যারামিটার রয়েছে। প্যারামিটার কি কি? প্যারামিটার হচ্ছে ড্রেন রেজিস্ট্যান্স আরটি, প্যারামিটার হচ্ছে ট্রান্সকন্ডাক্ট্যান্স জিএম, এবং অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর রয়েছে মিউ। কি কি আমি সেটা বলি, বলার আগে একটা জিনিস বলি, এই গ্রাফটা থেকে কি কনক্লুশনে গেলাম দেখ, যে ড্রেন কারেন্ট আইডিটা কার কার উপর ডিপেন্ড করছে। ড্রেন কারেন্ট আইডি কোন কোন ভোল্টেজের উপর ডিপেন্ড করছে বলতো? এখান থেকে কি দেখতে পেলাম, আইডিটা কোন কোন ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, কোন ভোল্টেজের উপর ডিপেন্ড করছে আইডি? ড্রেন সোর্স, আরেকবার বল, বুঝতে পারছি না। ড্রেন সোর্স ভোল্টেজ, গেট সোর্স ভোল্টেজ ভিজিএস, যেরকম ভাবে ভিজিএস এর উপর ডিপেন্ড করছে ঠিক সেম ভাবে কিন্তু ভিডিএস এর জন্য কিন্তু কারেন্টটা ভ্যারি করছে। দেখ ভিজিএস যত বাড়ছে সেই অনুযায়ী দেখ ব্রেকডাউন হচ্ছে বা এখানে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করছে। সো ইট ইজ ডিপেন্ড অন ভিজিএস এন্ড ভিডিএস বোথ।
ভিজিএস এর উপর ডিপেন্ড করছে যেরকম ভাবে ভিডিএস এর উপরও ডিপেন্ড করছে। সো বলতে পারি যে আইডি অ্যাজ এ ফাংশন অফ ভিজিএস এন্ড ভিডিএস, আইডি, ভিজিএস, ভিডিএস এই তিনটের উপর ডিপেন্ড করে ট্রানজিস্টরের তিনটে প্যারামিটার করা হয়। একটা হচ্ছে ড্রেন রেজিস্ট্যান্স বলে, ড্রেন রেজিস্ট্যান্সটা কি হবে আরটি দিয়ে ডিফাইন করছি, ড্রেন রেজিস্ট্যান্সটা আরটি দিয়ে ডিফাইন করা। রেট অফ চেঞ্জ অফ ড্রেন সোর্স ভোল্টেজ উইথ রেসপেক্ট টু ড্রেন কারেন্ট, মনে রাখবে কি করে, রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ আর কারেন্ট, রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ আর কারেন্ট, ড্রেন হচ্ছে আউটপুট টার্মিনাল, তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিডিএস, আউটপুট কারেন্ট হচ্ছে আইডি, তাদের রেশিও দেখ। রেট অফ চেঞ্জ অফ ড্রেন রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু ড্রেন কারেন্ট ভিডিএস বাই ভিজিএস, সো আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট, তার মানে হচ্ছে ড্রেন রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য জেফেট। ঠিক আছে, সেম ভাবে ট্রান্স কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স মানে কি হবে রে, কন্ডাক্টেন্স হচ্ছে অপোজিট অফ দ্য রেজিস্ট্যান্স, তাই মানে দাঁড়ায় কন্ডাক্টর হচ্ছে অপোজিট অফ রেজিস্টার, তার জন্য এখানে কন্ডাক্টেন্স হচ্ছে অপোজিট অফ দ্য রেজিস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা যদি রেজিস্ট্যান্স ভি বাই আই করি তাহলে কন্ডাক্টেন্স হবে নিশ্চয়ই আই বাই ভি, তাই দেখ ট্রান্স কন্ডাক্টেন্স জিএম এর রেশিওটা দেখ রয়েছে আই ভার্সেস ভি, বাট শুধু কন্ডাক্টেন্স যদি দিত তাহলে এইটাকে উল্টে দিলেই হতো, মানে আইডি বাই ভিডিএস করলেই হতো, কিন্তু নামটা দেখ ট্রান্স কন্ডাক্টেন্স, আবার একে মিউচুয়াল কন্ডাক্টেন্সও বলে। সো ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য রেশিও বিটুইন আউটপুট কারেন্ট ভার্সেস ইনপুট ভোল্টেজ, তার মানে রেট অফ চেঞ্জ অফ আইডি উইথ রেসপেক্ট টু ভিজিএস, আউটপুট কারেন্টের সঙ্গে ইনপুট ভোল্টেজের যে রেশিও তাকেই বলা হয়ে থাকে ট্রান্স কন্ডাক্টেন্স বা মিউচুয়াল কন্ডাক্টেন্স, তাকেই বলে ট্রান্স কন্ডাক্টেন্স বা মিউচুয়াল কন্ডাক্টেন্স। and last one is the amplification factor, আমি হয়তো কোনো সময় বলেছিলাম বা পরে হয়তো বলবো, জানি না বলেছি কিনা, সেটা হচ্ছে গেইন, গেইন বার করতে হয়, গেইন হচ্ছে আউটপুট ভার্সেস ইনপুট হয়, যদি ভোল্টেজ গেইন বলা হতো তাহলে কোনো একটা সার্কিটের ভোল্টেজ গেইন যদি বার করতে হতো তাহলে সেটা হতো আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, যদি কারেন্ট গেইন বার করতে বলে তাহলে সেটা হবে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, যদি পাওয়ার গেইন বলে তাহলে হচ্ছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা হচ্ছে গেইন অফ দ্য জেফেট, মানে তার মানে এখানে হবে হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, তাই দ্য গেইন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটাকে মিউ দিয়ে ডিফাইন করছে, এন্ড হুইচ ইজ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ড্রেন সোর্স ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গেট সোর্স ভোল্টেজ। ভিডিএস টা দেখ আউটপুট ভোল্টেজ, ভিজিএস হচ্ছে ইনপুট ভোল্টেজ। প্রত্যেকটাই খেয়াল করে দেখ, যখন আমরা এটা করছি দুটো প্যারামিটারের রেসপেক্টে করছি তখন থার্ড ভেরিয়েবল কিন্তু কনস্ট্যান্ট হবে, যেমন এটাতে হচ্ছে RD ইকুয়ালস টু ডেল ভিডিএস বাই ডেল আইটি উইথ রেসপেক্ট টু when VGS is constant, এটার ক্ষেত্রে VDS কনস্ট্যান্ট এবং লাস্টেরটার ক্ষেত্রে IT কনস্ট্যান্ট হবে। যদিও এই মিউটাকে না এখানে আগে একটা মাইনাস সাইন দেওয়া হয়, এটা মাইনাস সাইনটা দেওয়া হয়নি, আগে একটা মাইনাস সাইন থাকে, মাইনাস সাইনটা কেন, কারণ আমরা যেটা দিয়েছি গেট সোর্স ভোল্টেজ রিভার্স বায়াস, যেহেতু গেট সোর্স ভোল্টেজ রিভার্স বায়াস বা ড্রেন সোর্স ভোল্টেজটা তো ফরওয়ার্ড বায়াসই হয়, যেহেতু গেট সোর্স ভোল্টেজ রিভার্স বায়াস তাই মিউ ইকুয়ালস টু লেখা হয় মাইনাস অফ ডেল ভিডিএস বাই ডেল ভিজিএস, ঠিক আছে, মাইনাস সাইনটা কিন্তু এখানে দেওয়া হয়। তাহলে তিনটে হচ্ছে আমাদের প্যারামিটার, যেরকম ট্রানজিস্টরে আলফা বিটা ছিল, ট্রানজিস্টরেও আমরা কিন্তু আলফা আর বিটার মধ্যে রিলেশনটা করেছিলাম, এখানেও তাহলে এই তিনটে প্যারামিটারের মধ্যে অবশ্যই একটা রিলেশন থাকবে, প্যারামিটারগুলো হচ্ছে মিউ, আরডি এবং জিএম। কি করে করব আমি একটু আগে বললাম যে ড্রেন কারেন্টের সঙ্গে কিন্তু একটা রিলেশন রয়েছে ভিডিএস এবং ভিজিএস এর, কারণ ভিডিএস আর ভিজিএস চেঞ্জ করলেই আইডি কারেন্টটা চেঞ্জ হয়, তাহলে লিখতেই পারি আইডি ইজ ইকুয়ালস টু বা আইডি অ্যাজ এ ফাংশন অফ ভিডিএস এন্ড ভিজিএস। আমি এটাকে এক্সপ্যান্ড করব বাই ইউজিং টেইলার সিরিজ, আগে টেইলার সিরিজ হয়তো পড়াইনি, টেইলার সিরিজটা একটু দেখে নে এখন কি করে পড়াচ্ছি, না বুঝলে বলবি। টেইলার সিরিজ হচ্ছে আমরা বাই ইউজিং টেইলার সিরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি nth অর্ডার অবধি টেইলার সিরিজ ইউজ করে, এবং আমরা এখানে টেইলার সিরিজ ইউজ করেছি শুধু ফার্স্ট অর্ডারটা ইউজ করেছি এন্ড নেগলেক্টিং হায়ার অর্ডার টার্মস, সমস্ত হায়ার অর্ডার টার্মস গুলোকে আমি নেগলেক্ট করেছি। কি করা হলো, প্রথমে আইডিটাকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ভিডিএস, তখন ভিজিএস কনস্ট্যান্ট থাকবে, তারপরে আবার আইডিটাকে ডেরিভেটিভ করব ভিজিএস এর রেসপেক্টে, তখন ভিডিএসটা কনস্ট্যান্ট থাকবে, তাই লিখছি দেখ ডিআইডি equals to del id by del vds, এটা del id by del vds, তখন vgs টা কনস্ট্যান্ট, তার জন্য আমরা দাগ দিয়ে লিখলাম vgs কনস্ট্যান্ট, যেহেতু এখানে del vds লেখা হয়েছে
তাই এখানে আমরা লিখছি ডি ভিডিএস, কারণ পার্শিয়ালি করা হয়েছে, আশা করি এটা জানা আছে ডেল ভিডিএস যেহেতু, সো এখানে ডি ভিডিএস। তারপরে কি করব, প্লাস ডেল আইডি, আইডিটাকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ভিজিএস, তখন ভিডিএস কনস্ট্যান্ট, তাই লিখছি ডেল আইডি বাই ডেল ভিজিএস উইথ রেসপেক্ট টু ভিডিএস। যেহেতু ভিজিএস এর রেসপেক্টে করেছি তার জন্য এখানে লেখা রয়েছে ডি ভিজিএস। টেলার সিরিজটা কারো অসুবিধা বুঝতে? বুঝেছিস কি করে করা হলো? হ্যাঁ স্যার বুঝেছি। তো এই টেলার সিরিজটা যখন করলাম সেখান থেকে আমরা ডেরিভেটিভটা করলাম, এবং এখানে যদি কোনো একটা ভেরিয়েবলের ক্ষেত্রে ভিজিএস এবং ভিটিএস দুটোই যদি সাইমালটেনিয়াসলি চেঞ্জ হয় তখন বলতে পারি আইডি ইজ কনস্ট্যান্ট। আইডিটা হচ্ছে সেই সময় কনস্ট্যান্ট থাকবে। যদি আইডি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 হয়। আমরা জানি কোনো একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তাহলে ডিআইডিটা তখন কি হবে 0। তাহলে লিখতে পারি এই রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 0 লেখা যায়, তাই লেখা রয়েছে দেখ রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 0। যদিও এখানে একটু অন্যভাবে ভাগ করেছে, আপাতত ধরে নেই রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 0। এইবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করছি। রিঅ্যারেঞ্জ করছি কি করে, প্রত্যেকটাকে ডেল ভিজিএস দিয়ে ডিভাইড করব, ডেল ভিজিএস দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে ফার্স্ট টার্মটা সেম থাকবে, দেখ তাই রাখলাম। এর সঙ্গে যে প্রোডাক্ট টার্মটা রয়েছে ডি ভিডিএস, তাকে যদি ডি ভিজিএস দিয়ে ডিভাইড করি এবং সেটাকে যদি পার্শিয়ালি লেখা হয় তাহলে লেখা যায় না ডেল ভিডিএস বাই ডেল ভিজিএস উইথ কনস্ট্যান্ট আইডি। আবার বলছি এটাকে যদি ডি ভিজিএস দিয়ে ডিভাইড করতাম তাহলে হতো ডি ভিডিএস বাই ডি ভিজিএস, বাট আমি যদি পার্শিয়ালি লিখি তাহলে সেটা কি হবে ডেল অফ ভিডিএস বাই ডেল ভিজিএস উইথ কনস্ট্যান্ট আইডি। এখানেও যদি ভিজিএস দিয়ে ডি ভিজিএস দিয়ে ডিভাইড করি তাহলে এই পার্টটা কেটে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, সো পড়ে থাকবে ডেল আইডি বাই ডেল ভিজিএস উইথ কনস্ট্যান্ট ভিডিএস। আশা করি বোঝা গেল। এই তিনটে যে টার্মস পেলাম, এই তিনটে টার্মস কোনো না কোনো প্যারামিটারকে আইডেন্টিফাই করবে। ইকুয়ালস টু দেখ কি লিখেছিলাম ডেল ভিডিএস বাই ডেল আইডি, আর এখানে আছে দেখ ডেল আইডি বাই ডেল ভিডিএস, সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ 1 বাই আরটি। উল্টোটা আবার দেখ ডেল ভিডিএস বাই ডেল ভিজিএস, সেটার মানে কি দেখিয়েছিলাম মিউ, তাহলে এখানে এটাকে কি লিখতে পারি মাইনাস অফ মিউ। মিউ তো নয়, আমি বলেছিলাম মাইনাস হয় তাই মাইনাস মিউ লেখা হবে। ডেল আইডি বাই ডেল ভিজিএস মানে হচ্ছে জিএম, দেখ এটা মানে হচ্ছে জিএম, তাহলে আমরা এখানে কি হলো জিএম দিয়ে এখানে আমরা লিখলাম জিএম ইকুয়ালস টু 0। এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখ তো, সিম্পলিফাই যদি রিঅ্যারেঞ্জ করি মিউ ইকুয়ালস টু আরডি ইনটু জিএম, এটাই হচ্ছে রিলেশন বিটুইন মিউ আরডি এন্ড জিএম। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে কারো? বল। স্যার বলছি যে ওখানে যে আপনি করেছিলেন যে ডেল আইডি বাই ডেল ভিডিএস, মানে ডেল ভিডিএস বাই ডেল ভিজিএস, ওখানে আইডিটা কনস্ট্যান্ট কি করে রয়েছে? এটা হ্যাঁ আমরা বললাম দেখ এই পার্টটাকে যদি ডি ভিজিএস দিয়ে ডিভাইড করি তাহলে হয় ডি ভিডিএস বাই ডি ভিজিএস, বাট প্রত্যেকটা টার্মসকে যেহেতু কনস্ট্যান্ট টার্মস পার্শিয়ালি যেহেতু করা হচ্ছে, তাহলে যদি এটাকেও পার্শিয়ালি লেখা হয় তাহলে কি হবে ডেল ভিডিএস বাই ডেল ভিজিএস। দুটো ভেরিয়েবল যখন চেঞ্জ হবে তাহলে থার্ড ভেরিয়েবল তো কনস্ট্যান্ট হবে, প্রত্যেকটার ক্ষেত্রে তো তাই হয়েছে। দুটো ভেরিয়েবল একটা রেসপেক্টে চেঞ্জ হলে থার্ড ভেরিয়েবল কনস্ট্যান্ট, তাহলে এখানেও যখন লিখতে পারবো ডেল ভিডিএস বাই ডেল ভিজিএস তাহলে অবশ্যই থার্ড ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হয়ে যাবে। বুঝতে গেল? আর কারো কোনো কোশ্চেন? অবধি রাখছি, আমাকে একটু বিরতি হবে দরকারে, ঠিক আছে? নেক্সট দিন এটার মসফেট চ্যাপ্টারটা পড়িয়ে দেবো, পড়িয়ে আরেকটা পার্ট চ্যাপ্টার ধরে শেষ করে দেবো। ওকে স্যার, এই পিডিএফটা দিয়ে দেবেন তো? হ্যাঁ দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, নোটটাও দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, রাখ।